আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আমরা আপনাকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এবং আশা করছি এই মুহূর্তে আপনি আপনার স্ক্রিনও শেয়ার করতে পারবেন। আমরা নাজিরাতুল কোরআন আমাদের বিশেষ আয়োজনের দ্বিতীয় ক্লাসে আছি। আমাদের দ্বিতীয় ক্লাসের আজকের আয়োজনের জন্য আমাদের হাফেজ নাঈম হাসনাত সাহেবকে আমি বিনীত অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাইম হুজুর, আপনার সাউন্ড মিউট করা, আপনি একটু আনমিউট করে নিন। না, নাঈম ভাই, আমরা শুনতে পাচ্ছি তো ওনাকে। জি শোনা যাচ্ছে শায়েখ। এখন? জি জি, আলহামদুলিল্লাহ, আমরা আচ্ছা শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা। ইনশাআল্লাহ। আবার আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া। আমরা আবার দ্বিতীয় ক্লাসে উপস্থিত হতে পারছি সকলেই। আমি হয়তো বিগত ক্লাসে অনেক বিষয়ে আসলে র্যান্ডমলি আলোচনা করেছি। তো আমি আজকে চেষ্টা করব একদম আহ, প্রাথমিক আলোচনা থেকেই আমি একদম প্র্যাকটিক্যাল মাসকে চলে যাব। আর আমরা একদম শুনতে পাচ্ছি না। তামজিদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? কেউ কি শুনতে পাচ্ছেন হুজুরকে? জি নাঈম ভাই, আমি কিন্তু শুনতে পাচ্ছি, আমরা শুনতে স্পষ্ট শুনতে পাচ্ছি, পাচ্ছি। নাঈম ভাই শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি নাঈম ভাই, আপনার ওখানে সমস্যা। নাঈম ভাই, আপনি একটু বেরিয়ে তামজিদ ভাই, যেয়ে আবার ঢুকেন। তাহলে আমি আউট হয়ে আমাকে আবার ইন করতে হবে। জি 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 শায়েখ, কাইন্ডলি নাঈম হাসনাত হুজুরকে অনুরোধ করছি আনমিউট করে ক্লাসটা রান করবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা বিগত ক্লাসে অনেক বিষয় আসলে র্যান্ডমলি আলোচনা করেছি। আমি এই ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করব একদম প্রাথমিক থেকেই, প্রথম থেকেই মাস্কের মাধ্যমে, এবং আমি কিছু বিষয়ে হালকা আজকে ৩টা বিষয় আজকে আনবো। আর আমাদের যেহেতু ২০ মিনিট প্রাথমিক প্রথম ২০ মিনিট হচ্ছে তাজবিদের আলোচনা এবং পরবর্তী ২০ মিনিট মাস্কের কথা ছিল, কিন্তু বিগত ক্লাসে যেহেতু আমি মাস্কের তাজবিদের আলোচনাতেই বেশি সময় ব্যয় করে ফেলেছি, তো আজকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব পুরাটা তাজবিদের আলোচনাটা মাস্কের মাধ্যমেই করব। তো এটা ইনশাল্লাহ মাস্কের মাধ্যমে যখন করব তখন আপনারা সকলে একটু মনোযোগ দিলে আশা করি বুঝতে পারবেন। আর আমি আরেকটা বিষয় সকলের কাছে একটা অনুরোধ রাখবো। আমি আসলে ক্লাসের সময় কিছু কিছু আলোচনার পরবর্তীতে আমি হয়তো জানতে চাবো আপনারা সবাই রেসপন্স করার চেষ্টা করবেন যে কতটুকু বুঝতে পারছেন বা কি কি। তাহলে আমার জন্য আসলে কথা বলতে সুবিধা হবে। যদিও জুম ক্লাস সিস্টেমটা এভাবেই, যে সকলে মিউট থাকবে আর আনমিউট করে কথা বলে। তারপরও আমি, এটা আমার ছোট্ট একটা অনুরোধ আরকি থাকলো। তো যাই হোক, আমি একদম প্রাথমিক কয়েকটা কথা বলবো আজকে। যদিও এই বিষয়টা আমি ওইদিন বলছি, মনে এই হরকত, তানবিন, মাদ, এই ৩ টা বিষয়ের উপর আজকে অনেক আ নিয়মটাই থাকবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। খুব সহজ কথাটা। কিন্তু আমি সামনে যখন মাসকে আসবো তখন এই কথাটার আ পুরা এপ্লাইটা হবে। তানবিন, ২ জবর ২ জের ২ পেশকে তানবিন বলে। মাদ, মাদের হরফ ৩ টি। আমরা এই ৩ টা বিষয় তো মোটামুটি সকলেই বুঝছি। এই ৩ টা না বুঝার মতো বিষয় না আশা করি। পরবর্তীতে মাদের নিয়মে আমরা চলে যাচ্ছি। ৩ টা নিয়ম আনবো শুধু এখন। ৩ টা নিয়মের পরে আমি মাসকে চলে যাব। মাদের নিয়ম, মাদের হরফ ৩ টি আমরা জানি, আলিফ, ওয়াও, ইয়া। তো আমরা পূর্ববর্তীতে অনেকেই পড়ে আসতেছি এভাবে যে আ জবরের বাম পাশে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটা আসলে চলে আসতেছে একইভাবে। আবার জেরের বাম পাশে যজমলা ইয়া। আমি আপনাদের সকলের কাছে এই আজকের ক্লাসের থেকে সকলের কাছে আমি একটাই আ বিষয় দেওয়ার চেষ্টা করব একদম সহজভাবে। হয়তো আপনাদের জন্য নতুন নিয়ম মনে হইতে পারে। কিন্তু এই পূর্বে আগে যা পড়ে আসছেন যে জবরের বাম পাশে না, জবরের বাম পাশে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জেরের বাম পাশে যজমলা ইয়া, মাদের হরফ। পেশের বাম পাশে যজমলা ওয়াও, মদের হরফ। এইটা বাদ দিয়ে আপনারা চেষ্টা করবেন এই যে এখন আমি যেভাবে দিছি এইভাবে যেন আপনারা পারেন। জবরের পর খালি আলিফ, ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ। আপনারা আশা করি সকলের জন্যই সহজ হবে। আর এটা মুখস্থ করলে কি ফায়দাটা হবে এটা আমি মাসকে আসবো। মাসকে আসলে আপনারা নিজেরাই অবাক হবেন যে আসলে কি স অ্যা এটা এই সহজটা কেন শিখলাম না? তো আমরা আমাদের জন্য ওই কবিতা ছন্দ আকারে ছিল দেখে আমরা হয়তো ভাবছি ওই জিনিসটা আসলে মুখস্থ করে অনেক ফায়দা ছিল। বাট ওইটা আজীবন আমরা মুখস্থই ছিল।
কিন্তু এখন আমি এটা দিচ্ছি, এটা আপনাদের যে সুবিধাটা হবে এটা আপনারা মাস্কের মধ্যে আশা করি পাবেন। তো এই জবরের পর খালি আলিফ। এটা তো আশা করি সকলেই বুঝতে পারছেন। জবরের পর খালি আলিফ। ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ। এখন আমি আমার পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। মাদের নিয়মের এতটুকু আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এটা হচ্ছে মাদের হরফের নিয়মটা। যদিও এই নিয়মটাকে মাদ্দে তবাই বলা হয়। মাদ্দে তবাই কিন্তু ২ টা নিয়ম। এই যে এরপর যেটা আসতেছি আমি, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় বা এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। কিন্তু এই যে নিচে আমি দিচ্ছি পূর্বের স্লাইডের মাদের হরফের নিয়মগুলোকেও মাধ্যে তবাই বলে। এই মূলত এই ২ টা নিয়মকে কিন্তু আমি আজ পর্যন্ত কোনো বইয়ে এই বিষয়টা নিয়ে একটু আ কোনো সহজ ভাষা পাই নাই যে আসলে মাদ্দে তবাই কোনটা? আপনি গুগলেও সার্চ করতে পারেন, অনেক জায়গায় সার্চ করতে পারেন। দেখবেন একেক জায়গায় একেকভাবে মাদ্দে তবাইটা বলা হইছে। কিন্তু আমি সর্বশেষ একটা বিষয়ে একীভূত হইতে পারছি যে মাদ্দে তবাই আসলে এই ২ টাই। এই যে মাদের হরফের যে নিয়মটা জবরের পর খালি আলিফ, ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ। এটা এবং খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে এই ২ টাকেই একত্রে ২ টাই মাদ্দে তবাই আওতায়। কিন্তু আমরা বলি যে মাদের হরফ ৩ টি জবরের বাম পাশে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া। মাদের হরফ ৩ টি তাইলে এই নিয়মটা আসে কিভাবে? এটা প্রশ্ন আসে না? তো এটা তো মাদের হরফ হিসেবে থাকে। মাদের হরফের নিয়ম হচ্ছে এই ৩ টা। কিন্তু মাদের হরফ ৩ টি আমরা যেভাবে পইড়া আসতেছি বা সব বইয়ে যেভাবে আছে, এটা সম্পূর্ণ একটা ভুল সিস্টেম। এভাবে আমরা যারা হাফেজ হয়ে যাই আমাদের পক্ষেই বুঝতে অসুবিধা হয়ে যায় এটা কি লেখছে। মাদের হরফ ৩ টি, জবরের বাম পাশে খালি আলিফ থাকিলে। মাদের হরফের সাথে নিয়মের সম্পর্ক কি? হরফের নিয়ম থাকতে পারে। কিন্তু হরফ যখন বলা হইছে তখন হরফটাই বলতে হবে। আর নিয়ম যখন বলা হবে তখন নিয়ম বলতে হবে। এটা হচ্ছে সিস্টেমটা। তো এই বিষয়টাই হচ্ছে আমি এই ২ টা স্লাইডের মধ্যে এক একদম সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। এরপরে আমি চলে যাব হচ্ছে আমার মাসকে। এই যে এই ৩ টা স্লাইডে আমার মনে হয় না কারো কোনো প্রবলেম হবে। খুব স্বল্প সময়ের মধ্যে আমি এই ৩ টা স্লাইড আমি আশা করি বুঝাতে পেরেছি। আর পুরা বাকিটা আমি মাসকের মধ্যে আনবো। হরকত, তানবিন, মাদ। আবার আমি একটু সামারি করি পুরা বিষয়টা। হরকত, তানবিন, মাদ। এই ৩ টা বিষয় তো আমাদের সকলের সহজ। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এর চেয়ে বড় বিষয়টা হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। মানে কখনোই হরকতে টান দেওয়া যাবে না। তানবিন ২ জবর ২ জের ২ পেশকে তানবিন বলে। এটার পুরা বিষয়টা আসবে সামনে আরো। মাদের হরফ ৩ টি আলিফ ওয়াও ইয়া। এটা হচ্ছে মূল বিষয়। মাদের হরফ ৩ টি কিন্তু আলিফ ওয়াও ইয়া। আর মাদের হরফের নিয়ম হচ্ছে এই ৩ টি। জবরের পর খালি আলিফ, ইয়া সাকিন পূর্বে জের ও ওয়াও সাকিন পূর্বে পেশ। এটা হচ্ছে একটা সহজ বিষয়। এরপর হচ্ছে মাদ্দে তবাই। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আর এই যে আমি নিচে এটা লিখে দিছি, পূর্বের স্লাইডে মাদে হরফের নিয়মগুলোকে মাদ্দে তবাই বলে। এটা আমি কেন লিখে দিছি? কারণ ওই বইগুলোতে ওরা যেহেতু সহজভাবে দেয় নাই, সেজন্য ওরা অনেক বই আমি দেখছি যে এই নিয়মটাকেও মাদ্দে হরফের নিয়মটাকেও মাদ্দে তবাই লেখছে। অনেক জায়গায় আমি পাইছি। বাট যেহেতু অসুবিধা যেন না হয়, এজন্য মাদ্দে তবাইয়ের জন্য এই ২ টা নিয়মই আমি বলে দিছি। বাস এখন আপনাদের জন্য আশা করি কোনো প্রবলেম হবে না। এর পরবর্তীতে আরেকটা নিয়ম। এটা হচ্ছে যে ওয়াজিব গুন্না। এটা হচ্ছে ওয়াজিব গুন্নাটা তো সহজ সবার জন্যই। নুনে বা মিমে তাসদিদ হইলে। নু নুনে বা মিমে তাসদিদ আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আবার একটু জি, যেহেতু জি, শাহেদ। শাহেদ হ্যাঁ, ক্লিয়ার আছি আমরা, সমস্যা নেই। শুনতে পাচ্ছি। ক্যারি অন। শুনতে পাচ্ছি। জি, জি। ওই যে মেসেজে আরকি গ্রুপের মেসেজে দিচ্ছিল একজন এজন্য ভাবলাম। আচ্ছা। তো আমাদের আরেকটা নিয়ম আসতেছে। একদম সহজ নিয়ম এটাও। ওয়াজিব গুন্না। নুনে বা মিমে তাসদিদ হইলে ২ আলিফ টেনে পড়তে হয়। একদম ইজিলি ভাবে আমরা সহজভাবে বুঝার চেষ্টা করি। নুন অথবা মিম। নুন অথবা মিমে তাসদিদ হইলে ২ আলিফ টেনে পড়তে হয়। ইন্না, আম্মা এইরকম উদাহরণ ৩ টা দিয়ে দিছি। এই হচ্ছে আমার আজকের বিষয়ের যেই আ নিয়মের পড়াগুলো এতটুকুই। এতটুকু বুঝাটা খুব সহজ। কিন্তু এখন যে আমরা এপ্লাই করব, এপ্লাই এর ক্ষেত্রে দেখবেন যে কি পরিমাণ আসে, জাস্ট এই নিয়মগুলোই আসতে থাকবে। একের পর এক এই নিয়মই আসতে থাকবে। ইনশাআল্লাহ তো এখন আমরা শুরু করব আমাদের মাস্ক। এই যে এখন আমাদের মাস্কের পৃষ্ঠা। আ এটা কি আরেকটু জুম করা লাগবে নাকি এতটুকুই বোঝা যাচ্ছে বা এটা আপনারা একটু কেউ আমাকে বলে দিলে আমার জন্য সহজ হবে। লেখাগুলো স্পষ্ট বুঝতে পারছি না, একটু বড় করে দেন।
অক্ষর আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে কিছু। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, আর একটু বড় করলে ভালো হয়, আর একটু বড় করলে ভালো হয়। আমরা যদি আমাদের মোবাইলটা থাকে সোজা, তাহলে আমরা একটু রোটেশন করে রাখলে, মোবাইলটা রোটেট করে রাখলে আমার মনে হয় সহজ হবে সবার জন্যই বুঝতে। রোটেট করলে স্ক্রিনটা বড় থাকবে, তখন বুঝতে একটু সুবিধা হবে আশা করি। আচ্ছা, তো আমরা এই যে আমি এখানে আইডেন্টিফাই করে দিছি, কিন্তু আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু খুব সহজভাবে, এখানে কয়টা কালার আমি অ্যাড করছি, সবচেয়ে বেশি কোন কালারটা আসছে দেখেন তো। সবচেয়ে বেশি কিন্তু সবুজ কালারটা আসছে না? White. সবুজ, সবুজ, যে হোয়াইট বাদে, হোয়াইটটা হচ্ছে এটা আমাদের ফন্টের কালারটা। কিন্তু আমরা যেই কালারগুলো এখানে ইয়ে করছি, সবচেয়ে বেশি কোন কালারটা আসছে? সবুজ, তাই তো? হ্যাঁ, সবুজ। এখন চিন্তা করেন, এই যে আমি যে মাদের হরফের নিয়মটা বারবার বলছি, এই যে কোরআনের এত পরিমাণ নিয়ম, শুধুমাত্র মাদের হরফের নিয়মই সবচেয়ে বেশি, বা মাদ্দে তবাই সহজ ভাষায় বললে এই সবুজ হরফগুলা, সবুজ, আমার এই যে সবুজ যেই দাগগুলো দিয়ে রাখছি আমি, ইন্ডিকেট করে রাখছি, এগুলো সবগুলো মাদ্দে তবাইয়ের নিয়ম, সবগুলো মাদ্দে তবাইয়ের নিয়ম সবুজগুলো। আর হচ্ছে যেটা এটা বলা চলে টিয়া কালার বা এই যে মিমের উপরে ওয়াজিব গুন্নায় প্রথম আম্মা, এই মিমের উপর যেই ইয়াটা কি বলে, এটাকে রংটা দিয়ে রাখছি আমি, কালারটা, এটা ওয়াজিব গুন্নার। কিন্তু আমরা যদি একটু সহজভাবে দেখি, সবচেয়ে বেশি আসতেছে মাদের হরফের নিয়মটা। তো আমি আপনাদেরকে এখন একটা সহজ এক্সপ্লেনেশন দেই। যেমন আমি এখন তেলাওয়াত করতেছি, দুইভাবে তেলাওয়াত করব। ধরেন আমি কোনো টান গুন্না কিছুই জানি না, টান গুন্না ছাড়া আমার তেলাওয়াতটা কেমন হয়? عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون। আমি মাদের হরফগুলো সব বাদ দিয়ে দিতেছি আমি। আবার আমি সেম পড়াটা আমি মাদের হরফটাই জাস্ট আমি এই যে যেই দাগগুলো আছে এই দাগগুলো জাস্ট আমি ফলো করতেছি। এই আমি কালারগুলো দিয়েই শুধু আমি পড়বো। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا। তো এখানে আমি সবগুলো জাস্ট কালার ছাড়া আমার একটা টানও কিন্তু হয় নাই। আমি যেই কয়টা জায়গায় আমি আমার ইন্ডিকেট করে রাখছি কালার দিয়ে, এই কয়টা জায়গা ছাড়া আমার কোথাও কিন্তু টান হয় নাই। কিন্তু এখন বলবেন এই যে ৩ আলিফের টান ইয়াতাসা, এটা তো আমি দাগ দিলাম না। আমি কিন্তু আপনাদেরকে ১ম দিন একটা কথা বলছিলাম। আমি কোনো ধরনের কঠিন কোনো কাজে যাব না। যদি আমাদের পক্ষে একটা চিহ্ন দেখেই নিয়মটা বুঝা সহজ হয় বা নিয়মটা আমাদের জন্য আম বুঝা সহজ হয়, তাহলে আমি কেন এটার জন্য আলাদা করে আ নিয়ম শিখার প্রয়োজন আছে? আমি চিহ্ন দেখে যদি আমি বুঝতে পারি, আমার জন্য তো নিয়মের কোনো প্রয়োজন নাই। যেমন একমাত্র ৩ আলিফ টানের এই যে এই নিয়মটা, ৩ আলিফ টানের ঢেউয়ের মতো একটা টান থাকে। এটা আর ৪ আলিফ টানের একটা টান থাকে। একটা চিহ্ন আছে ৪ আলিফ টানের। আমরা এই ২ টার সাথেই মোটামুটি আশা করি সকলেই পরিচিত আছি। এই ২ টা খুব কম আসে। এমন না যে অনেক বেশি আসে। এগুলো হচ্ছে ১ পৃষ্ঠার মধ্যে আ আ দেখা যাচ্ছে যে ২ থেকে ৩ টা আসতে পারে বা ১ টা ২ টা এরকম আসতে পারে। খুব কম আসে। এইগুলার জন্য আলাদাভাবে নিয়ম এত পরিমাণ আমরা প্রেশার দেই, অথচ আমাদের মাদের নিয়মের কি পরিমাণ আসতেছে, আমাদের মাদের হরফের নিয়মগুলো, সেগুলোর উপর আমাদের কোনো ধরনের মনোযোগ থাকেই না। তো এইজন্য আমি সবচেয়ে বেশি পরিমাণ জোর দেই হচ্ছে একালিফ টানের প্রতি। কারণ একালিফ টান একটা পড়াকে একদম একদম পুরা তারতিল যে বলে, এই তারতিলের সর্বোচ্চ পর্যায়ে যেটা, ওই পর্যায়ে নিয়ে যায়। বাট আমরা যদি একালিফ টানটা খেয়াল না রাখি, ২ আলিফ, ৩ আলিফ, ৪ আলিফ এগুলোর প্রতি আমাদের নজরটা থাকে, তাহলে আমরা আমাদের যেই ফোকাসটা থাকা দরকার ছিল, আমাদের তারতিল, এই তারতিলের জায়গায় আমরা আর থাকতে পারি না। এজন্য আমি এই যে উপরে যে ৩ টা নিয়ম শিখাইছি,
বা এই ৩টা স্লাইড আমি আনলাম। একটা হচ্ছে আনছি ওয়াজিব গুন্নার। এখন দেখেন আমি প্রথম থেকে একটু আপনাদেরকে বুঝাই দিই। যেমন আম্মা, এখানে মিমে আমি দাগ দিছি। মিমের দাগের নিয়মটা কি? আমরা কিন্তু উপরেই বলছি। নুনে বা মিমে তাসদিদ হলে ২ আলিফ টেনে পড়তে হয়। ইহাকে ওয়াজিব গুন্না বলে। এই যে যেমন আমি দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু আমি বলে দিছি। নুনে বা মিমে তাসদিদ হলে ২ আলিফ টেনে পড়তে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। এটা যদি আমাদের মাথায় থাকে ওয়াজিব গুন্নাটা, তাহলে আমরা খুব সহজে এই যে এই জিনিসটা পেয়ে যাচ্ছি। এই যে আম্মা, এখানে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এখানে আমি ২ আলিফ টানটা মিস দেওয়া যাবে না। এখন আরেকটা জিনিস আমি শুরুতে বলছি, সেটা হচ্ছে হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সুতরাং আমাদের এই নিয়মটা আমাদের মাথায় আছে। আমরা কোনো ধরনের টান দিব না। এটা থাকতে হবে সর্বপ্রথম। কারণ আমরা প্রচুর পরিমাণ দেখছি বা এটা খুব সহজ, আমরা সকলেই বুঝি যে যারা নতুন শুরু করে কোরআন তেলাওয়াত তাদের সবচেয়ে বেশি যেই জিনিসটা বাধে ওইটা হচ্ছে যে হরকতে। এইজন্য আপনি যদি হরকতের টানটা ঠিক রাখতে পারেন যে হরকতে আপনি টান দিবেন না, এটার পিছনে আপনি সময় ব্যয় করে ফেললেন সব। এটাই আপনি ঠিক করে ফেললেন। আপনার জন্য বাকি সবকিছু শিখা একদম সহজ হবে। আর এই হরকতে টান না দেওয়া, এই বিষয়টা কায়দা যারা শেষ করে বা কায়দাতেই শিখানো উচিত বা কায়দাতেই শিখে ফেলা উচিত। তো আমি আশা করি এখানে যারা আছে সকলেই মোটামুটি বানান ছাড়াই এখন মোটামুটি পড়তে পারে। এটাই এনাফ আপনার জন্য। বাকি আমি যে নিয়মগুলো শিখাচ্ছি এখন আপনার জন্য এগুলো একদম সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি বানান করে না পড়তে পারেন বা আপনার জন্য এখন তাইলে তো আপনি তাইলে আপনার জন্য তো নাজেরা না, এখন জায়েজ না। কারণ নাজেরা তখনই জায়েজ হবে যখন আপনি কায়দার নিয়ম কানুন জানবেন। আর কায়দার নিয়ম কানুন জানার পরে আমরা আমপারায় যাই, কারণ আমাদের জন্য তখন নাজেরাটা জায়েজ হয়। তার আগ পর্যন্ত নাজেরা আমাদের জন্য না। এজন্য নাজেরা যখন আপনার জন্য জায়েজ হবে তখন আপনার জন্য আবার অবধারিত হয়ে যাবে টান গুন্না। আর টান গুন্নার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক আলিফ টান। এজন্য আমরা এখন হচ্ছে ২ আলিফ ১ আলিফ এই ২ টার পিছনে থাকবো। ৩ আলিফ ৪ আলিফ টান যেটা আমি বলছি এই যে সেটা হচ্ছে এই যে একটা আছে এখানে ঢেউয়ের মতো ৩ আলিফ টান। এটা আমরা জাস্ট মাথায় রাখবো যে ঢেউয়ের মতো থাকলে ৩ আলিফ টান। এই জিনিসটা আমরা জানি। আরেকটা হচ্ছে ৪ আলিফ টানের, ওইটা আসতেছে না। এই যে যেমন এখানে ২০ আয়াত আমি আজকে মাসকে করাবো। ২০ আয়াতের মধ্যে একটাও কিন্তু আসে নাই। পরবর্তী স্লাইডেও আমার এখানে কয়েকটা আয়াত আছে। এখানেও দেখেন। এই যে এখানে সবগুলো কিন্তু সবুজ। মানে সবগুলোই মাদের টান। সবগুলো মাদের। মাদেরগুলো এখন কি আমি ৩ টাই আমি একবার করে দেখায় দিই। এখানে এখন এই যে আমরা বলছি কি ইয়াসাকিন পূর্বে জের। আমি যে বলছিলাম যে এই ৩টা আমি যে সহজভাবে দিছি এই সহজভাবে আপনি মুখস্থ করবেন। জবরের পর খালি আলিফ, ইয়াসাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ। তাইলে আপনি দেখেন এখানে আম্মা ইয়াতাসাআলুন আমরা শেষ করছি। তার পরবর্তীতে আনিন নাবাইল আযীম এখানে সবুজ দাগ নাই। মানে এখানে কোনো একালিফ টান নাই। এখানে আপনি পড়ার সময় দেখবেন কোনো একালিফ টান পাইতেছেন না। আনিন নাবাইল আযীম। লাস্টেরটা হচ্ছে মাদ্দে আরজি। এটা আজকে আনবো না। আজকে এটা আনলেই ভেজাল হবে। আজকে আমি একালিফ ২ আলিফটাই রাখবো। আর প্রথমটা এটা কি আসছে নুনে তাসদিদ, এটা ওয়াজিব গুন্না। আমরা জানি এই যে প্রথমটা দেখেন মিমের এখানে আসছে একটা, এটা ওয়াজিব গুন্না। নুনের এখানে আসছে এটা ওয়াজিব গুন্না। এই ২টা আয়াতে আমার মনে হয় না কারো কোনো প্রবলেম হবে। তার পরবর্তী আয়াতে আমরা দেখি এই যে আল্লাযী, এখানে কি ইয়া সাকিন পূর্বে জের। ওই যে ৩টা আমি মুখস্থ করতে বলছি, ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের, আর প্রথমটা হচ্ছে যে জবরের পর খালি আলিফ। সো আমরা এখন দেখতেছি যে ইয়া সাকিন পূর্বে জের এটা এসে পড়ছে। আল্লাযী হুম ফীহি, এখানে আবার এক আলিফ টান, ইয়া সাকিন পূর্বে জের। আমার আসতেছে খুব সহজেই। এরপর ফীহি মুখতালিফুন, এটা মাদ্দে আরজি। তারপর হচ্ছে আবার এখানে আসছে জবরের পর খালি আলিফ। এই যে জবরের পর কিন্তু লাম আলিফ, এটা হচ্ছে খালি আলিফ। এখানে এক আলিফ টান। কাল্লা সায়ালামুন। তারপর আবার আমরা নিচের আয়াতে চলে যাচ্ছি। সুম্মা ওয়াজিব গুন্না। ঘুরে ফিরে ওই নিয়ম ২-৩টাই আসতেছে কিন্তু। সুম্মা কাল্লা সায়ালামুন। এখানে সুম্মা হচ্ছে ওয়াজিব গুন্না। আল্লাহ, এটা হচ্ছে ওয়াও, এই যে জবরের পর খালি আলিফ প্রথমটা। ৩টা কিন্তু জবরের পর খালি আলিফ, ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের। তারপর আলাম। এখন আপনাদের জন্য একটা সহজ একটা ট্রিক্স শিখাই। আপনাদের এই জায়গায় একটু প্রবলেম হইতে পারে যে ওয়াও সাকিন পূর্বে জের নাকি পেশ, এটা তো আমাদের ঝামেলা লাগা যায়। আপনাদের জন্য এটা সহজে মনে রাখার জন্য একটা ট্রিক্স হচ্ছে যে ওয়াও কিন্তু পেশের মতো,
ওয়াওটা কিন্তু যদি আপনি একটু ঘুরে এই যে ওয়াওটা এরকম আছে, আপনি এটা ঘুরে যদি এমন লেখেন এটা কিন্তু পেশের মতো হয়ে যায়। তাহলে আপনার মাথায় এই জিনিসটা রাখবেন যে ওয়াও দেখতে যেহেতু পেশের মতোই অনেকটা, তাইলে ওয়াও সাকিন পূর্বে সবসময় পেশই হবে। যেহেতু আপনার ওয়াও সাকিন পূর্বে পেশ আপনার এটা মাথায় আছে, সুতরাং বাকি আছে কি? জের। সুতরাং ইয়া সাকিন পূর্বে জেরই হবে। এই ২ টা জিনিস আপনার মাথায় থাকলে জবরের পর খালি আলিফ এটা তো আর আপনার আলাদা করে মুখস্থ করা লাগবে না। এই ৩ টা জিনিস আপনার মাথায় থাকলে আপনার 50% এক আলিফ টান আপনার এক আলিফ টানে সবগুলোই হয়ে যাবে। কারণ খাড়া জবর খারাজের উল্টা পেশ। এটা আপনার দেখলেই বোঝা যায়। কিন্তু এই জবরের পর খালি আলিফ, ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের। এই ৩ টা হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা লাগে। এই ৩ টার জন্য আমি যদি আপনাদের জন্য যদি আপনাদের আলাদাভাবে পড়া নেই সবার থেকে, আমার মনে হয় যে এই জিনিসটা আমার জন্য খুব আরকি খুব বেশি ভালো লাগবে যদি সবার কাছ থেকে আদায় করতে পারি আমি যদি এই ৩ টা নিয়মে আরকি শুধুমাত্র ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের, জবরের পর খালি আলিফ। এই ৩ টার কাজগুলোই যদি সবার কাছ থেকে আদায় করতে পারি, আপনার প্রায় 50% টানই আপনার কমপ্লিট। বাকিগুলো ২ আলিফ, ৩ আলিফ, ৪ আলিফ টান খুব কম আসে। যেটা আপনারা এখানেই আমার এই স্লাইডে কিন্তু দেখতে পারতেছেন দাগগুলো দেখেই। সুতরাং এই বিষয়গুলোর উপর আমাদের ফোকাস করা দরকার খুব বেশি। তারপর আমরা আবার সামনে যাচ্ছি। দেখেন, আলাম নাজা আপনাদের বড় পূর্বের ক্লাসে কিন্তু আ আমাদের নতুন জি সাহেব, কোনো সমস্যা? আচ্ছা, আচ্ছা। না ওই আমাদের WhatsApp এর মেসেজগুলো বারবার এখন শো আচ্ছা। করতেছে তো ওখানে দেখলাম রিকানেক্ট, জুম এজন্য না, ভাবলাম না, না, আমাদের ওইটা সাহেব আপনি ইগনোর করেন। আমাদের কোন ভাইজান যেমন গোলাম কবির শিকদার এবং আরেকজন ভাইজান হচ্ছে উনারা উনাদের ডিভাইস হয়তো বুঝছেন না, ফলে হচ্ছে উনি কানেক্ট করতে পারছেন না। আমি শুধু ইন্ডিভিজুয়ালি তাকে উত্তর করেছি। আপনি আচ্ছা, ক্যারি আচ্ছা, করেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। আচ্ছা আমরা যেই জায়গায় আসছিলাম, এই যে আমাদের এখন আসছে একটা লাল কালি। লাল কালি কেন দিলাম আমি? এই নিয়মগুলো খুব কম আসে। মিম সাকিনের নিয়ম। মিম সাকিনের নিয়ম আমি আপনাদের একটা স্লাইডে দেখাচ্ছি। এই যে মিম সাকিনের নিয়ম। এটা লাল কালি দিয়ে আমি কেন দিলাম দেখেন, আপনার সূরা আ নাবার ২০ আয়াত এটা হচ্ছে কোরআন তেলাওয়াত হচ্ছে এরকম, কোরআন শরীফ হচ্ছে এরকম। আমি আজকে যেহেতু এটা অফ টপিক একটা কথা বলতেছি। আমরা যখন মাস করছি, আমাদেরকে সূরা ফাতিহা মাস করানো হইছিল প্রায় ৭ মাস। চিন্তা করা যায় আমি তখন হাফেজ ছিলাম। আমরা যখন মাস করছি, আমাকে সূরা ফাতিহা মাস করানো হয়েছিল ৬ মাস। আমরা খালি ওস্তাদের কাছে বলতাম, "ওস্তাদ এটা কি করাইতেছেন ৬ মাস ধরে সূরা ফাতিহা?" বলছে, "এটা ভাতের মতো। তোমরা যে ভাত রান্না করলে যেমন আ একটা ভাত যদি পরীক্ষা করা হয় সবগুলো পুরা ভাত রান্নাটা বুঝা যায় যে আসলে হইছে কি হইছে না সিদ্ধ। কোরআন তেলাওয়াতটাও এরকম। আপনি যদি একটা সূরা আপনি মাস করতে পারেন ঠিকঠাক মতো, এটা যদি আপনি পুরা নিয়ম কানুন সব বুঝে ফেলেন, আপনার জন্য পুরা কোরআন শরীফ ইজি। কারণ কোরআন শরীফ কোনো এমন না যে এই কয়টা পারার নিয়মগুলো অনেক বাড়তি বেশি কিছু, এর পরবর্তী নিয়মগুলো অনেক বেশি। এই যে আজকে যেমন দেখাইলাম আপনাকে, এখানে সবচেয়ে বেশি আসছে মাদের নিয়ম। আপনি এই জিনিসটা কখনোই চিন্তা করতে পারবেন না যে এই ৩০ পারা মনে হয় ছোট, ছোট সূরা বা সূরাগুলোর আয়াত ছোট, ছোট বিধায় এখানে বেশি, বেশি মাদের নিয়ম আসছে। উল্টা বড় আয়াতগুলোতে মাদের নিয়ম সবচেয়ে বেশি আসে। তো এজন্য আপনারা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন যে যেটা শিখবেন ভালো করে। তো আমি যে জায়গাটায় আসছিলাম আ এই যে এখানে লাল নিয়মটা এটা হচ্ছে মিম সাকিনের পর নুন আসছে। পূর্বের ক্লাসে যদিও বলছি, কিন্তু পূর্বের ক্লাসে অনেক বেশি নিয়ম বলে ফেলছিলাম বিধায় এটা আসলে আমিও দুঃখিত। এজন্য আজকে এই নিয়মটা আবার আসছে। যদিও যে মিম সাকিনের পর নিয়মটা, মিম সাকিনের নিয়মটা খুব সহজ। মিম সাকিনের পর যদি মিম সাকিনের পর যদি বা আর মিম আসে, তাইলেই গুণনা হবে। খালি মাথায় একটা ছোট জিনিস রাখবেন। বা আর মিম আসলে গুণনা করতে হবে মিম সাকিনের। এই যে এখানে আমি এই স্লাইডে আছে, উদাহরণ সহ আছে। মিম সাকিনের পর বা অথবা মিম আসলে ২ আলিফ টেনে গুণনা করে পড়তে হয়। যদি আপনারা গুণনাটাই জানেন, তাহলে পরবর্তী বিপরীতটা আপনার জন্য সহজ হবে। যে মিম সাকিনের পর বা মিম আসলে যেহেতু গুণনা হবে, সুতরাং এর বিপরীত অন্য কোনো হরফ আসলে গুণনা হবে না। আপনার জন্য মাথায় রাখা সহজ হবে এখন মিম সাকিনের পর বা মিম আসলে গুণনা হবে। তাইলে এখানে কিন্তু দেখেন এই যে তারমিহিম বিহিজারাহ এখানে আমার গুণনাটা হইছে। কারণ বা আসছে। এর পরবর্তী নিয়মে যদি আমরা দেখি আরকি গুণনা ছাড়া পড়া অন্য কোনো হরফ আসলে আলাম নাজআল হুম ফিহা এই যে এখানে আমাদের এই সূরার মধ্যেই আসছে। লাল কালি দিয়ে রাখছি। এই নিয়মগুলো খুব কম আসে। আমরা এগুলো আইডেন্টিফাই করছি যে আসলে কোন নিয়মগুলো সবচেয়ে বেশি আসে,
কোন নিয়মগুলো সবচেয়ে কম আসে। যেগুলো সবচেয়ে কম আসে সেগুলোর পিছনে আমাদের কোনো ধরনের সময় ব্যয় করার কোনো প্রয়োজন নাই। আমরা সবচেয়ে বেশি সময় ব্যয় করব সবচেয়ে বেশি যেই নিয়মগুলো আসে। তাইলে আমাদের জন্য কাজ সহজ হয়ে যাবে। তো এইজন্য এই জায়গাটা আমার এই নিয়মটা আমাদের জন্য তেমন বেশি ইম্পোর্টেন্ট না। মিম সেকেন্ডের পর আপনার জন্য সহজ হবে জাস্ট ভাবা মিম সেকেন্ডের পর বা মিম আসলে গুণনা হবে। এখানে বা মিম আসে নাই মানে গুণনা হবে না। আলাম নাজআলিল আরদ এটুকুর মধ্যে কোনো টান গুণনা নাই আর। এখানে আবার আসছে খাড়া জবর। আপনাকে পূর্বেই বলা হয়েছে যে মাদের উপরে আজকে আমার পুরা মাসটা হবে। তো এজন্য এখানে আসছে কি হায়ের উপরে খাড়া জবর। এটাও মাদ্দে তবাই। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে আমরা জানি। আবার মাদের হরফের নিয়মগুলোকেও মাদ্দে তবাই বলে। সুতরাং আমরা সবুজগুলো বুঝাচ্ছি শুধু বারবার। আসতেছি সবুজগুলো। এরপর হচ্ছে এই যে ওয়াল জিবালা আওতাদা, এখানে ৩ টা আসছে। এই আয়াতের মধ্যে টানে আসছে ৩ টা, ৩টাই মাদ্দে তবাই। সবগুলোই জবরের পর খালি আলিফ। বায়ের পর খালি আলিফ। বা জবর তারপর খালি আলিফ। আবার তা জবর তারপর খালি আলিফ। দাল ২ জবর তারপর খালি আলিফ। ৩টাই মাদ্দে তবাই। এর পরবর্তী আয়াতে আমরা যাচ্ছি। ওয়াখলাকনাকুম আজওয়াজা, এখানেও ৩টা টান আসছে, ৩টাই মাদ্দে তবাই। তো আমরা আমাদের সবই মাদ্দে তবাই আসতেছে। আপনার জন্য খুব ইজি না এখন নিয়মগুলো? আপনার বেশি নিয়ম তো শিখার কোনো প্রয়োজন নাই। আপনি মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে বদল, মাদ্দে আরজি, মাদ্দে কত কত মাদ আমরা শিখে ফেলি। আমরা শিখতাম এরকম যে ৩ আলিফ টান ১০ প্রকার। আমি এগুলো আসলে মনেও রাখি না। আর কি এত বিরক্ত লাগতো একটা সময় আমার যখন হিফজখানায় পড়তাম যে আসলে এত নিয়ম কেন প্রয়োজন? আমাদের তো নিয়মগুলো আসতেছে না। তখন থেকে আমার একটা টেনডেন্সি কাজ করতো যে একটা সময় যদি আমার কখনো সুযোগ আসে তাহলে ওই সুযোগটা কাজে লাগাবো শুধুমাত্র এইসব। আচ্ছা, একটা কমেন্ট আসছিল এখানে চ্যাটে যে নতুন নিয়ম, না নতুন নিয়ম আজকে কোনো নতুন নিয়ম দিচ্ছি না এখানে। ২টা নিয়মই আমার একটা হচ্ছে মিম সাকিনের নিয়মটা পুরাতন নিয়ম। আর আজকে যেই নতুন নিয়মগুলো দিছি সবগুলোই হচ্ছে মাদ। আপনারা ওয়াজিব গুন্নারটা যদিও বলছি, এটা আপনারা যদি ভুলে যান আপনারা শুধু মাদেরটা আজকে খালি খেয়াল রাখেন। তাইলেই এনাফ। তারপর ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এখানের মধ্যেও ৩টা টান, ৩টাই মাদের টান। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এখানেও ৩টা টান মাদের টান। ওয়াজআলনান ওয়াজিব গুন্না, সরি এই জায়গাটায় আমার হচ্ছে একটু মিস্টেক হয়ে গেছে কালার করাটা। এই নুনের উপর তাসদিদ এটা হচ্ছে ওয়াজিব গুন্না। এর পরবর্তী আরো বাকি ২টা আছে নাহার মাআশা, এই ৩টা টানই মাদের টান, মাদ্দে তবাইর টান। সবগুলোই কিন্তু জবরের পর খালি আলিফ আসতেছে। আর জেরের পূর্বে আর সরি ইয়া সাকিনের পূর্বে জের, ওগুলাও আসতেছে হয়তো সামনে আসবে। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এখানে তানবিন আসছে। নুন সাকিন তানবিনের নিয়মটা আবার চলে যাবে। আজকে আমি নুন সাকিন তানবিনের নিয়মে আসবো না। এটা খুব সহজে আমি বুঝাই দিব। নুন সাকিন তানবিনের নিয়মটা অনেক বড়। যদিও এই যে ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব, আমি এগুলো এই প্যাচগুলো সব বাদ দিয়ে দিছি। আমি আপনাদের জন্য একদম সহজ একটা প্রসেস দিব নুন সাকিন তানবিনের জন্য। এই যে তানবিনের পর আমি নুন সাকিন তানবিনের পর 10টা হরফ দিব জাস্ট। 10টা হরফ আপনারা মুখস্থ করবেন। আপনার জন্য তখন আর ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব এগুলো আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তো এখানে আসছে হচ্ছে ইকফার একটা নিয়ম, সাবআন শিদাদা। আমি যদিও একটু হালকাভাবে বলে দেই আমি ওই নিয়মটা নুন সাকিন তানবিনেরটা কিভাবে আমি কালকেই শিখাবো বা পরবর্তী ক্লাসে শিখাবো। কিন্তু আজকে আমি এটার একটা মনে করেন যে সামারি বলে দেই। যেমন নুন সাকিন আমরা সাধারণত শিখছি যে ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইজহারের হরফ 6টি, ইকফার হরফ 15টি, ইদগামের হরফ 6টি। আবার ইদগাম 2 প্রকার, ইদগামে বা গুন্না, ইদগামে বে গুন্না, তারপরে হচ্ছে ইকলাব আছে। তো আমি চিন্তা করলাম যে আসলে এতগুলো নিয়মকে যদি এতগুলো নিয়মের মধ্যে 29টা হরফ কিন্তু আছে। বাট আপনারা যদি এখান থেকে আলাদা করে শুধুমাত্র যেই হরফগুলো আসলে, এখানে কিন্তু ইকফার 15টা হরফ আছে। আবার ঈদগামের একদিক দিয়ে আছে হচ্ছে যে আ ৩টা হরফ যেগুলো টান হয়। আবার আছে হচ্ছে যে ইকলাবের ১টা হরফ। এত প্যাচের তো কোনো প্রয়োজন নাই। ইজহারের ৬টা আর ঈদগামের ২টা হরফ।
ইজহারের 6টা আর ইদগামের 4টা, সরি 4টা, ইয়া মিম ওয়াও নুন। আর ইজহারের 6টা, হামজা হা আইন হা গইন খ। যারা এই নিয়মগুলো পারেন তাদের জন্য আরো সহজ হবে, আজকে যদি বুঝিয়ে দিচ্ছি। ইজহারের 6টা, হামজা হা আইন হা গইন খ, আর ইদগামের 2টা, র লাম। এই যদি আপনি 8টা, কয়টা হলো 8টা হরফ, 8টা হরফ যদি আপনার মাথার মধ্যে রাখেন যে এই 8টা হরফ যদি নুন সাকিন তানবিনের পর আসে তাইলে গুন্না ছাড়া পড়তে হবে। বাদ বাকি অন্য যেই কোনো হরফ নুন সাকিন তানবিনের পর আসলেই গুন্না সহ পড়তে হবে। ইজি হয়ে গেল না? আপনার জন্য ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব শিখতে হবে না। কি প্রয়োজন? আপনি তো এভাবে পারতেছেন। এই যেমন আমি এখন এখানে এই উদাহরণ 3টা আসতেছে এখানে, 1টা 2টা 3টা, আপনি এই 3টার মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি এখন যে এই নিয়ম। আরেকটা আছে এখানে, এই যখন এই যে এই 4টা 5টা আয়াতের মধ্যে যে 4টা নিয়ম আছে নুন সাকিন তানবিনের, আমি 4টা নিয়ম আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে 8টা হরফ আপনি মাথায় রাখলে আপনি নুন সাকিন তানবিনের সব নিয়ম আপনার জন্য মুখস্থ করা ইজি হয়ে যাবে, বা আপনার ওই নিয়মগুলো মুখস্থই করা লাগবে না। যেমন এই দেখেন এখানে আমি আপনাদের কি বলছি, 8টা হরফ মাথায় রাখবেন। ইজহারের 6টা আর ঈদগামে বেগুন্না, মানে গুন্না ছাড়া পড়ার হরফ 2টা, র লাম। এই 6টা, এই 8টা একসাথে করবেন। হামজা, হা, আইন, হা, গইন, হ, র, লাম। মানে কয়টা হয়েছে? 8টা হরফ। 8টা হরফ যদি নুন সাকিন তানবিনের পর আসে তাইলে গুন্না ছাড়া পড়তে হবে। আর 8টা হরফ ছাড়া অন্য যে কোনো হরফ আসলেই গুন্না সহ পড়তে হবে। একদম ইজি। এখন আপনারা দেখেন তানবিন আসছে এখানে, তাই তো? তানবিনের পরের হরফটা কি আসছে? শিন। 8টা হরফের মধ্যে কি শিন আছে? নাই। না। তাইলে আমাদের টান দিতে হবে। ইজি প্রসেস। আপনার জন্য এখানে আলাদাভাবে শিখতে হইতেছে না। ইকফা, ইকফা শব্দ তো নাকের মধ্যে লুকিয়ে পড়া। ইকফার হরফ 15টি, তাসা, জিম, দাল, জাল, জা, শিন, সিন, সদ, তজ, ফা, কফ, কাফ। এইভাবে তো পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি এই 10টা হরফ, আপনার 8টা হরফ আপনি মাথায় রাখতে পারতেছেন। জাস্ট 8টা হরফ আসলেই গুন্না ছাড়া পড়তে হবে, 8টার বাইরে আসলেই গুন্না করতে হবে। সুতরাং এখানে 8টা, এই শিন কোনো 8টার মধ্যে পড়তেছে না, মানে আমার এখানে গুন্না করতে হবে। সাবআন শিদাদা। ওকে, আবার সামনে আমি চলে যাচ্ছি। সামনে আরেকটা নিয়ম আসতেছে, যেহেতু ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আমি এখনো কেন টান দিছি একটু জুম করে দেখাচ্ছি। আহ এই যে ওয়াজআলনা সিরাজাও, এই যে এখন আমি 8টা হরফ আমি মাথায় শুধু 8টাই রাখতে হবে, আর একটাও না। আপনি 8টা রাখবেন জাস্ট। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। আমার 8টার মধ্যে নাই, টান দিতে হবে। কোনো কথা নাই, টান দিতে হবে। শেষ। এখন এটা ঈদগাম হইলো নাকি ইকফা হইলো আমার জানার কোনো প্রয়োজন নাই। আমি সহজে যদি শিখতে পারি, আমি কঠিন কেন যাব? তো সিরাজাও ওয়াহাজা, দুই আলিফ টান দিয়ে দিয়েছি, আমার আদায় হয়ে গেছে। আমার আদায় করাটাই তো মেইন বিষয়। ওকে, তার পরবর্তী আয়াতে আমরা চলে যাচ্ছি। এখানে আসছে নুন সাকিন। এই যে নুন সাকিন আসছে। তো আমরা যদি এখন পড়ি, وأنزلنا من المعصرات ماء ثجاجا। তো এখানে আমরা প্রথমে যেই নিয়মটা আসছে, নুন সাকিন আসছে। আর নুন সাকিন তানবিন আসলে, এটা আমি সূত্র আসলে বলবো। সূত্রতে আমি প্রথমে চলে যেতে চাচ্ছি না, কারণ সূত্রতে এখন গেলে আপনাদের মাথা সব ঘুরে যাবে। কারণ এই নুন সাকিন তানবিনটা চাইছিলাম আরেকদিন ব্যয় করতে, বাট যেহেতু আজকে আমি আসছে কথাটা, আহ, শিখে ফেললাম আজকেই। যেহেতু অ্যাপ্লাই গুলো এসে পড়ছে, এখন এখানে তো না শিখানো ছাড়া উপায় নেই। এই যে নুন সাকিন আসছে, তানবিন আসছে। নুন সাকিন তানবিন আসলে সর্বপ্রথম কাজ হচ্ছে পরের হরফ দেখা। সুতরাং আমি পরের হরফ দেখতেছি, যা আসছে। পরের হরফ কি দেখতে হবে? পরের হরফ কি 8টা হরফ আসে কিনা। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এখানে 8টা আসতেছে না। 8টার মধ্যে 8টা ছাড়া অন্য যে কোনো একটা আইসা পড়ছে। সুতরাং আমার এখানে টান দিতে হবে। সূত্রটা আমার মাথায় রাখতে হবে শুধু। ওয়ানজালনা মিনাল মুসিরাতি, বাকি সবুজগুলো সব হচ্ছে মাদ্দে তবাই, সব মাদ্দে তবাই। এরপর লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, এখানে তানবিন আসছে। নুন সাকিন তানবিন আসলেই সর্বপ্রথম কাজ পরের হরফ দেখা। তো আমরা পরের হরফ দেখলাম, ওয়াও। এখানে আমার 8টার মধ্যে কোনো একটা নাই। 8টা কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। তাইলে আমার এটা টান দিতে হবে। ইজি প্রসেস। হাব্বাও ওয়া নাবাতা, শেষ 15টা হরফ। এরপর হচ্ছে আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। ওয়াজান্নাতিন আলফাফা, সবগুলোই প্রথমটা হচ্ছে ওয়াজিব গুন্না, তারপরেরটা হচ্ছে
তারপরে দুইটা আসছে, দুইটাই জবরের পর খালি আলিফ, জবরের পর খালি আলিফ, ঘুরে ফিরে ওই নিয়ম এই আমি যে কটা নিয়ম দিতেছি এই নিয়মের বাইরে কিন্তু আসতেছে না, আপনার কোনো নিয়ম আসতেছে না বাইরে। এরপর আবার আসছে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। সরি, এই জায়গায় একটা দাগ দেওয়া আমার মিস্টেক হয়ে গেছে। ইয়া সাকিন পূর্বে জের, ওই ইয়া সাকিন পূর্বে জের তো আসে নাই, না আসতে আসতে আমি হয়তো এই ভুলবশত দাগই দিই নাই, কারণ সব আসতেছে জবরের পর খালি আলিফ, জবরের পর খালি আলিফ। আচ্ছা, তো এখানে হচ্ছে ইন্না, এখানে ওয়াজিব গুন্না, এরপর আর কোনো টানই নাই। এরপরে তিনটা আসছে, চারটা আসছে আর কি, সবগুলোই মাদ্দে তবাই। তারপর আবার আরেকটা আসছে হচ্ছে নুন সাকিন তানবিনের নিয়ম, ইয়াউমা ইউনফাখু। কেন টান দিছি আমি? কারণ ওই আটটার মধ্যে কোনো একটা আসতেছে না, আটটার বাইরে হরফ আইসা পড়ছে, এখানে ইকফা হইছে, এটা আমার জানার তো কোনো প্রয়োজন নাই কষ্ট করে। يوم ينفخ في الصور فتأتون أفواجا। ওকে, এই বাকি সবগুলো টান হচ্ছে এই যে ওয়াও সাকিন পূর্বে পেশ, ওয়াও সাকিন পূর্বে পেশ। এখন আপনাকে যখন প্রথমে আমি বলছিলাম যে আপনি আগের যে নিয়মটা শিখছেন, পেশের বাম পাশে যতমলা ওয়াও, এভাবে কিন্তু আপনি পড়তে গেলে এই জিনিসগুলো অ্যাপ্লাই করার সময় খুব কঠিন হয়ে যাবে আপনার জন্য। এই জন্য আমি তখন বলছি যে আপনি সহজভাবে এই যে জিনিসটা দিছি আপনি মুখস্থ করে ফেললেন, আপনি নিজেও শিখবেন, আরেকজনকেও শিখাইতে পারবেন খুব সহজে এই জিনিসটা। কোনো প্রয়োজন নাই এত কঠিনের দিকে যাওয়ার। ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের। ওয়াও সাকিন পূর্বে পেশ, এটা মাথায় রাখার জন্য সহজ প্রসেস হচ্ছে ওয়াওটা দেখতে পেশের মতো, এজন্য আপনি মাথায় সেট করে রাখবেন ওয়াওটা যেহেতু দেখতে পেশের মতোই, তাহলে ওয়াও সাকিন সবসময় পূর্বে পেশই হবে। আচ্ছা, তাইলে এখানে ওয়াও সাকিন পূর্বে পেশ, এক আলিফ টান, ওয়াও সাকিন পূর্বে পেশ, এক আলিফ টান, সবগুলো একই সেম। এরপরেরটা জবরের পর খালি আলিফ। তারপর আয়াতে আমরা চলে যাচ্ছি, যেহেতু আমাদের সময় খুব সংকীর্ণ শেষের দিকে, আমি এই ২ আয়াতের পর আমি আমার সূত্রটা জাস্ট একবার দেখাবো আপনাদেরকে। যেটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড। মোটামুটি আমি আশা করি সকলের জন্য খুব বেশি হেল্পফুল হবে। যখন সূত্রটা দিব আপনাদের জন্য, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এটা মনে করবেন একটা কোর্সের মতো নিজেই প্র্যাকটিস করতে পারবেন। আমি শিখিয়ে দিচ্ছি, আমি এত কঠিন বলছি, এগুলা আমি স্লাইডে বানাইছি। আপনি কিভাবে এপ্লাই করবেন, তাই তো? সেই জিনিসটাই আমি আমার ওই পড়ার সূত্রের মধ্যে আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। তো এরপর পরবর্তী লাস্ট ২ টা আয়াত, একটা হচ্ছে ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। এখানে কাফ, এই যে জবরের পর খালি আলিফ, এরপরে জবরের পর খালি আলিফ, জবরের পর খালি আলিফ, সবগুলো সেম। তারপর বাকি এই লাস্ট আয়াতটা, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। এখানেও সবগুলো টান আসছে হচ্ছে আমাদের মাদ্দে তবাইর টান। সাদাকাল্লাহুল আযীম। ওকে, তো আমাদের হচ্ছে আজকে এই মাস্কটা আমি আপনাদেরকে ফুল সিনারিওটা, কনসেপ্টটা বুঝানোর চেষ্টা করছি। আ আ আশা করি মোটামুটি কিছুটা হলেও মাথায় ঢুকছে। তারপরেও আমি যখন সূত্রটা দিব আপনাদের জন্য আরো সহজ হবে। কারণ নুন সাকিন তানবিনের জন্য আমি চাইছিলাম আরেকটা ক্লাস নিতে। তারপরেও আমি যেহেতু এখানে প্রায় ৫ টার উপরে নিয়ম এসে পড়ছে নুন সাকিন তানবিনের নিয়ম, সেজন্য আমি এই নিয়মটাও বলে দেওয়ার চেষ্টা করছি, কভার করার চেষ্টা করছি। তারপরেও আমি আপনাদেরকে আরেকদিন এই বিষয়টার উপরে ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের এইখান থেকে আপনাদের জন্য টান গুনা এত ইজি লাগবে। কারণ কোনো কঠিন কিছু পাচ্ছেন না, সব সহজ। আচ্ছা, তারপর হচ্ছে আমি এই যে এই সূত্রটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম যে এই যে আমরা যে বলছিলাম যে ওয়াও সাকিন, ইয়া সাকিন, নুন সাকিন, তানবিন, ওয়াজিব গুন্না, এইভাবে আপনি এই ৫ টা জিনিস খালি এপ্লাই করবেন আপনার। যখন এটা আমি শিখাবো আরকি, একদিন পুরো ফুল সময় আমি এটার পিছনে নিব ইনশাআল্লাহ। তো ওয়াও সাকিন পূর্বে পেশ আপনাদের আজকে কিন্তু এপ্লাই করাইছি। সবচেয়ে বেশি আসছে কিন্তু। এই সূত্রের মধ্যে যেগুলো আছে সবগুলোই প্রচুর পরিমাণে আসতেছে। মানে 90% টান এই ৫ টা সূত্রের উপর। 90% প্রায়। আপনার 10% টানের জন্য আপনি এত নিয়ম শিখার কি প্রয়োজন? আপনার প্রায় 90% টান আপনি কমপ্লিট করতে পারতেছেন। 90% তাজবিদ আপনি কমপ্লিট করতে পারতেছেন এই সহজ নিয়মগুলোর পিছনে। আপনি কেন আবার কঠিন নিয়মে যাবেন? তো এইজন্য আমি এই বিষয়টা আমি এপ্লাই করি সব জায়গায়। তো এটা হচ্ছে ওয়াও সাকিন পূর্বে পেশ। এটা হচ্ছে সূত্রটা। ইয়া সাকিন পূর্বে জের। নুন সাকিন পরের হরফ দেখতে হবে। আমি কিন্তু এটা কিন্তু আজকে নুন সাকিন তানবিনের নিয়মগুলো দেখানোর সময় বলছিলাম যে সূত্রটা হচ্ছে নুন সাকিন তানবিনের সূত্র হচ্ছে পরের হরফ দেখতে হবে, পরের হরফ দেখতে হবে। নিচে হচ্ছে সূত্রর প্রয়োগটা কিভাবে করব। তানবিন দেখলে কি করতে হবে? এই যে নিচে লেখা পরের হরফ দেখতে হবে। নুন সাকিন দেখলেই কি করতে হবে? পরের হরফ দেখতে হবে। পরের হরফে কি দেখতে হবে? আমি সেটাও বলছি ৮ টা হরফ আছে কিনা। যদি ৮ টা হরফ থাকে
তো আমরা টান ছাড়া পড়বো। 8টা হরফের বাইরে অন্য কোনো হরফ আসবে তো আমরা টান দিব। ইজি প্রসেস। এর পরবর্তী লাস্টে আমরা কি ওয়াজিব গুন্না, নুন অথবা মিমে তাসদিদ। এই হচ্ছে আমার সূত্রের বিষয়টা। তো আর বাকিটা হচ্ছে এপ্লাই। আমি যত কিছুই বলি, আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় সবকিছুই বলি। মূল কাজটা হচ্ছে আপনারা এপ্লাই করতে হবে। আমরা আমাদের মূল ঘাটতিটা হচ্ছে আমাদের বাংলাদেশে যদিও সবচেয়ে বেশি হাফেজ, কিন্তু আমাদের দুর্বলতাটা হচ্ছে আমাদের একাডেমিক লেভেলে আমাদের কোরআন নাই। আর বাইরের কান্ট্রিতে ওদের দেখা যাচ্ছে যে সবকিছুই আছে, কিন্তু ওদের কোরআন তেলাওয়াত শুদ্ধতা বেশি। কারণ ওদের আসলে একাডেমিক লেভেলে ওইভাবে আসে। কিন্তু আমাদের বাংলাদেশে আসলে জেনারেল বলি আর এখানে চর্চা নাই। কিন্তু আমরা নিয়ম কিন্তু আছে। আমি 4, 5, 6, 7 এর ওখানে দেখছি স্টুডেন্ট পড়ানোর সময় যে ওদের সব নিয়ম কানুন আছে। নিয়ম কানুন দিয়ে আসলে হয় না। কোরআন তেলাওয়াত হচ্ছে পুরাটা চর্চা। এজন্য এই কোরআনের নামটাই হচ্ছে কোরআন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনটা হচ্ছে যে পুরাটাই পড়ার উপর। যে যত বেশি পড়বে তার তত বেশি ইমপ্রুভ হবে। আপনি না পড়লে আপনি যত নিয়ম শিখেন আপনার কোনো লাভ নাই। আমি এই নিয়মগুলো দিছি খুব সহজ প্রসেসে। এখন আপনি যদি এপ্লাই না করেন আপনার জন্য আসলে কোনো ফায়দা হবে না। আপনার এপ্লাই করতে হবে, আপনার প্র্যাকটিস করতে হবে। অন্তত টার্গেট নিবেন। আমি আসলে ওই সূত্রটার জন্য আরেকদিন সময় নিব। আমি এটা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসলে সবকিছু কভার করা সম্ভব না। আর সবার কাছ থেকে আসলে পড়া নিলে আমার জন্য খুব বেশি সুবিধা হবে। আমি ধরায়া দিলে একজনকে ধরায় দিলে সবাই যদিও শুনবে, সবার জন্য আসলে বুঝতে সুবিধা হবে। তো আজকে ছিল এতটুকুই আমার আলোচনা, যেহেতু সময়ে আ আ সংকীর্ণ এবং সময়ের মধ্যেই যেহেতু আমাদের শেষ করতে হবে। তাই আমার আজকের আলোচনা এতটুকুই। আশা করি তেলাওয়াতটা থাকবে এবং এগুলো যেহেতু রেকর্ডেড থাকবে আপনারাও শুনবেন, বারবার শুনবেন। আর আমাদের এই ক্লাসটা আমার এই বিষয়টার পিছনে একটাই মেহনতের মূল কাজ। আপনারা যখন এই জিনিসকে শিখাচ্ছি আমার কাছে যদি শুনান, আমি যদি আপনাকে ৩ টা ৪ টা ধরাইয়া দেই, আপনি মনে করবেন এই সূত্রগুলো নিয়ে আপনি নিজে এপ্লাই করবেন। কোনো লাভ হবে না। আপনার শুনাইতে হবে। আমাকে শুনান, আরেকজনকে শুনান, আপনার একজনকে শুনাইতে হবে। আপনাকে যখন এই বাংলা ইকরা একাডেমি এত বড় একটা সুন্দর প্ল্যাটফর্ম দিছে, শোনানোর জন্য সহজ কিছু প্রসেস দিছে। আমি যেহেতু এই জিনিসটা নতুন ভাবে শুরু করছি, শুনান, সমস্যা কি? আ সময় আছে, সবকিছু আছে। ২ দিন ৩ দিন ধরিয়ে দেই। আপনার দেখেন ইমপ্রুভ না হলে বলবেন যে কি প্রসেস দিলেন, এটা তো ইমপ্রুভ হচ্ছে না। আমি তো এখানে কোনো কিছু ঘাটতি বা ধামাচাপা দিচ্ছি না। সবকিছু সরাসরি। আর আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই জিনিসগুলো একদম নিজের থেকে পরিশ্রম করে আজকে সারাদিন ব্যয় করছি এই যে এগুলোর পিছনেই তৈরি করতে। তারপরেও আমার একটাই চাওয়া, একটাই আমার ইচ্ছা যে এই বিষয়গুলো যেন সহজভাবে মানুষের মাথায় দিতে পারি। আল্লাহ তাআলা আমাকে হয়তো যাযা দিবে। কিন্তু ওই ফিসাবিলিল্লাহ আল্লাহর তরেই আরকি এই জিনিসটা, এই পরিশ্রমটা হয়তো করছি। বাকিটুকু আপনাদের যদি আপনারা ওইভাবে রেসপন্স করেন ইনশাআল্লাহ আমি আরো ভাবে আমার নিজের উদ্যমটা দেখাতে পারবো ইনশাআল্লাহ। আ আ বাকি ইনশাআল্লাহ আপনারা যদি কোনো কথা বলতে চান বা আপনাদের কোনো মতামত থাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমার আজকে এতটুকুই আলোচনা। আল্লাহ হাফেজ। ওয়া তাওফিক ইল্লাহ। জাযাকুমুল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার উপস্থাপনায় খুব অল্প সময়ের মধ্যে শায়েখ আমাদেরকে সব সূত্রগুলো দিয়ে কিভাবে আমরা মাস করব সেগুলো দেখিয়েছেন। আমরা আর 1 মিনিট থেকে 2 মিনিট সময় আছে। আমাদের উপস্থিতদের মধ্যে থেকে কারোর কোনো বক্তব্য থাকলে বা প্রশ্ন থাকলে, কোনো না বুঝার থাকলে আপনারা বলতে পারেন। কারোর কোনো কিছু কি বলার আছে? আশা করছি আমাদের হয়তো কারোর কোনো কিছু বলার নাই। আচ্ছা, আমি একটু আনমিউট করার পারমিশন সবাইকে দিয়েছি। হ্যান্ড রাইজ যেহেতু কেউ করছেন না, এই মুহূর্তে আনমিউট যে কেউ করে কথা বলতে পারেন। আনমিউট করলাম। আসসালামু আলাইকুম, আহমদ বলছি। জি আহমদ আলী ভাই। জি, হ্যাঁ, শুধু আহমদ আলী ভাই বলেন। জি ভাই, ওয়ান বাই ওয়ান করে আমরা বলি। জি আহমদ আলী ভাই বলুন। আমি বলতে চাচ্ছি যে আজকে বেশ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। একটু স্লো যদি বলতে পারে, সব তো বয়স্ক মানুষ, একটু স্লো করে বললে তাহলে মানুষগুলো বুঝতে পারবে তাড়াতাড়ি। আর 2 নম্বর হলো আর যেটুকু পড়া হলো, আমরা এই পড়াগুলো কাকে দেবো, কোন নাম্বার, কোন ইয়েতে? জি জি ভাই, আপনার প্রশ্ন দুটো বুঝেছি। আর আর কোনো বক্তব্য আছে? আমি উত্তর দিচ্ছি আপনাকে। না, কোনো বক্তব্য নাই। জি জাযাকুমুল্লাহ। জি আহমদ আলী ভাই, আপনার প্রথম কোশ্চেন হচ্ছে যে একটু স্লো গেলে ভালো হয়। এটা আমাদের শায়েখের কাছে নিশ্চয়ই প্রশ্ন মানে তোলা রইলো যে ইনশাল্লাহ আমাদের বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে আমরা আর একটু স্লো যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর 2 নম্বর যে বক্তব্যটা ছিল যে ভাই আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, আপনি সেই গ্রুপের মেম্বার। ওই গ্রুপে এর আগেও আপনি হোমওয়ার্ক দিয়েছেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আপনার
হোমওয়ার্কটা আপনি পড়ে আপনার সেই ভয়েসটা আপনি ওখানে এর আগেও দিয়ে দিয়েছেন, ওভাবে করেই সবাই দিয়ে দিবেন। জি, আর কেউ কোনো কথা বলতে চাইলে আমিও করতে পারেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। একটা জিনিস আমার একটু বুঝতে হবে, গত ক্লাসে এই যে কলকলার বর্ণ ছিল কফ, ত, বা, জিম, দাল, আর মুমতালিয়া ছিল স, ত, ত, জ, গইন, খ, কফ। এখানে দুইটা জায়গায় দেখছি, একটা কলকলার ভিতরে আছে আবার মুমতালিয়ার ভিতরে আছে। একই বর্ণ কি দুইটা যেতে পারে কিনা? সাহেব কি আমাদের হ্যাঁ মধ্যে হ্যাঁ আছেন? জি 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 এটা ভালো একটা প্রশ্ন করছেন। এটা আমি প্রথম ক্লাসে বলছি যে আসলে 21টা সিফাত সিফাত কিন্তু 21টা আছে, কিন্তু এতগুলো, হ্যাঁ এটা ঠিক। কারণ একটা হরফ 5টা সিফাতেও আছে, এরকম আচ্ছা অনেক বেশিরভাগ হরফই 5টা 6টা সিফাতেও আছে। একটা হরফ 4-5টা সিফাতেও থাকতে পারে, ওটা কারণ, হ্যাঁ এটা সমস্যা নাই। আচ্ছা আচ্ছা বুঝেছি। অশেষ ধন্যবাদ হুজুর। জি জি। অশেষ ধন্যবাদ। জাযাকাল্লাহ। জাযাকুমুল্লাহ। জি, আমাদের তরফ থেকে আর কারোর কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে কথা বলবেন। আর কেউ কি আমরা কিছু বলতে চাই? আমরা আর 1 মিনিট সময় নিব। ফিরোজ ভাই আনমিউট করেছেন। ফিরোজ ভাই, ফিরোজ ভাই আনমিউট করেছেন, কিছু বলতে পারছিলেন। ফিরোজ ভাই আনমিউট করেন, বলুন। হুজুর, তাহলে আমাদের তো মূল বিষয় হলো যে একালিপ টানটা নিশ্চিত করতে হবে, তাই তো? একালিফ টানটাই আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, কারণ একালিফ টানের পিছনে আমাদের অর্থ সামঞ্জস্যতা আছে। তারপর আমাদের সবচেয়ে বেশি আজকে কিন্তু দেখাইলাম পুরোপুরি সরাসরি যে আসলে সবচেয়ে বেশি আসতেছে একালিফ টান। এখানে আমরা এটার পিছনে এটাকে কোনো ধরনের কম্প্রোমাইজ করলে চলবে না, এটার পিছনেই সবচেয়ে বেশি আমাদের সময় ব্যয় করা উচিত। এটাই আর কি মোটামুটি আর বুঝাতে ওই চাই। আরেকটা জিনিস, আরেকটা জিনিস, ওই যে 6টা আর 2টা 8টা যে ইয়া ওটা আমি, দিলেন, এই হ্যাঁ ওটা 8টার আগে আলাদা আমি পিছে। সময় নিব। হ্যাঁ হ্যাঁ, ওটার আমি আরেকদিন সময় নিব। আমি ইনশাল্লাহ ক্ষমা চাচ্ছি যে এটা আজকে উঠে ফেলছি, আসলে এসে পড়ছে আমাদের, এই জন্য এটার পিছনে আমি আরেকদিন সময় দিব। এই নিয়মটা আসলে আচ্ছা, গুরুত্বপূর্ণ। ঠিক হ্যাঁ আছে। ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ। জি, জাযাকুমুল্লাহ। আর কেউ কি কিছু আমরা বলতে চাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু বাংলা ইকরা একাডেমির সকলেই মেম্বার, আপনারা সবাই জানেন যে আমাদের প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক গুলা আমরা কোথায় দিব। আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, আমাদের ক্লাসের আপনি ডকুমেন্টস গুলা, মানে আমাদের পিপিটি ফাইলটা এবং ক্লাসের রেকর্ডটা কোথায় থাকে এটাও নিশ্চয়ই আপনারা কম বেশি জানেন। তারপরে আমি আরো একবার শেষবারের মতন বলছি, আপনারা আমাদের banglaicroacademy.com আমাদের ওয়েবসাইটে ঢুকবেন। আপনাদের প্রত্যেকের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার। আপনাদের লগ ইন করবেন, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে লগ ইন করবেন। লগ ইন করলে আপনি যথারীতি আপনার ওই অ্যাকাউন্টের ভিতরে নাজিরাতুল কোরআন নামে যে কোর্সটা পাবেন, ওই কোর্সের মধ্যে গেলে আপনি দেখবেন যে পর 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 ভাবে করে আমাদের আজকের ক্লাসের আগে পর্যন্ত যতগুলো একটা ক্লাসের যে রেকর্ডেড ফাইল এবং আমাদের যে ইয়াটা, মানে মনে করেন আমি উদাহরণ দিই, আমার শহীদুল ইসলাম সাইদ স্যার, স্যারের যে মোবাইল নাম্বারটা আছে, স্যার www.banglaicroacademy.com এ যাবেন। যাওয়ার পরে স্যারের মোবাইল নাম্বারটা, ওখানে ইউজার আইডিটা লিখবেন, পাসওয়ার্ডের ঘরে লিখবেন। লগ ইন করে ভিতরে ঢোকার পরে আপনি দেখবেন যে নাজিরাতুল কোরআন নামে একটা কোর্স আছে। ওই কোর্সের ভিতরে গেলে আপনি পর এই কোর্সের সকল ভিডিও এবং এই কোর্সের সকল ইয়াগুলো আপনি দেখতে পাবেন, মানে আমাদের শীটগুলো ওখানে আপলোড করা আছে। তারপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন। আজকে 11টা 5 যেহেতু বেঁচে গেছে, আপনাদের তরফে আর কারোর কোনো কথা না থাকলে আমরা আজকের আয়োজনের সমাপনে টানছি। আগামী পরশুদিন যথারীতি আমাদের 3য় ক্লাস হবে। আমাদের হাফেজ নাইম হাসনাত সাহেবকে ইনশাল্লাহ পরিচালনা করবেন। এবং যারা মহিলারা আছেন, আপনাদের শুনানির জন্য আগামী কালকে আপনাদের আয়োজন আছে। আপনারা ইনশাল্লাহ আমাদের আগামী কালকের আয়োজনে যারা মহিলারা আছেন, মহিলাদের গ্রুপে আলাদা জুমে ইনশাল্লাহ উপস্থিত হবেন। হাফেজা মাইশা জান্নাত ইনশাল্লাহ আপনাদের সেই শুনানিটা পরিচালনা করবেন। আর পুরুষরা যারা হোমওয়ার্ক দিতে চান আপনারা, এবং মহিলারা যারা হোমওয়ার্ক দিতে চান, আপনারা যতটুকু আমরা মাস্ট করেছি এইটুকু আপনি দেখে দেখে পড়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস রেকর্ড আকারে ইনশাল্লাহ দিতে পারেন আগের মতনই। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে যাচ্ছি। যে আমি আমাদের হযরতকে অনুরোধ করব, হুজুর আমাদের সংক্ষিপ্ত দোয়া মোনাজাত করে আমাদের আয়োজন শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. قل هو للذين آمنوا هدى وشفاء. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام السلام عليكم عليكم ورحمة الله. ورحمة الله وبركاته.